তো জয়েন। আচ্ছা, স্ক্রিনে কি লেখা আছে আমাকে একটু কেউ বলতে পারবে? কোনো স্ক্রিন দেখতে পাচ্ছ? কি লেখা আছে আমাকে বলতে পারবে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে বলো একটু। বেসিক সায়েন্স লেখা আচ্ছা, আছে। নেক্সট নেক্সট স্ক্রিনে এবারে চেঞ্জ হলো কিছু? হ্যাঁ স্যার। কি লেখা আছে? mRNA is responsible for ঠিক আছে, ঠিক আছে, communicating ঠিক the আছে, ঠিক আছে, মানে থিংস আর ওয়ার্কিং ফাইন। ওকে, তো দিস ইজ আওয়ার পেনাল্টিমেট টপিক। পেনাল্টিমেট টপিক মানে হচ্ছে লাস্টের আগের টপিক, ঠিক আছে? দিস ইজ আওয়ার পেনাল্টিমেট টপিক on of our syllabus, that is on oligonucleotide drug, যেটাকে আমরা অ্যান্টিসেন্স ড্রাগও বলে থাকি, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে কলোকুয়ালি আরএনএআই বা আরএনএ ইন্টারফিয়ারেন্সও বলে থাকি, ডিএনএ ড্রাগসও বলে থাকি, অনেক কিছু বলে থাকি। তো দিস অলিগোনিউক্লিওটাইড ড্রাগ আমরা আজকে পড়ব। দিস ইজ অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ফাইন, আমরা একটু দেখে নিই ব্যাপারটা কিভাবে হয়। খুব সোজা জিনিস, তবে কোথাও যদি কেউ বুঝতে না পারো প্লিজ আমাকে সেখানে স্টপ করিয়ে জিজ্ঞেস করো, যাতে আমি এক্সপ্লেন করতে পারি। প্রথমে হচ্ছে যে সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি, এই ব্যাপারটা আমরা সবাই জানি যে প্রোটিন কিভাবে তৈরি হয়। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ তৈরি হয় এবং আরএনএ ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হয়। এই ব্যাপারটা আমরা সবাই জানি যে এমআরএনএ যখন ট্রান্সলেশন হয় তখন প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? লেট আস সি। তাহলে এইখানে কি ব্যাপারটা হচ্ছে যে এমআরএনএ তে যে ইনফরমেশনটা থাকে সেই ইনফরমেশনটা হচ্ছে কি একটা মেসেঞ্জার এর ইনফরমেশন, সেটা আলটিমেটলি প্রোটিনে কনভার্ট হয়, কিন্তু বেসিক যে ইনফরমেশন সিস্টেমটা আছে সেটা কিন্তু জিনের মধ্যে আছে। সেই জিনটাকে প্রোটিন তৈরি করার মাঝখানে একটা মেসেঞ্জার, মানে যাকে আমরা বলি পোস্টম্যান, এই পোস্টম্যানের কাজটা করে গিয়ে হচ্ছে এমআরএনএ, ঠিক আছে? জিনের মধ্যে যে বেসিক ইনফরমেশনটা আছে প্রোটিন তৈরি করার, সেই ইনফরমেশনটাকে বা সেই মেসেজটাকে ক্যারি করার যে কাজটা সেটা করে গিয়ে হচ্ছে এমআরএনএ। ওকে, নাও আমরা জানি যে দুটো ফেজে প্রোটিন প্রোডাকশন হয়। একটা হচ্ছে গিয়ে আমরা যদি এখানে একটু দেখে নিই পরের স্টেজে, এইখানে দেখো যে ডিএনএ ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ তৈরি হলো। mRNA is responsible for communicating the genetic message in the DNA, মানে ডিএনএ এর মধ্যে জিন আছে, সেই জিনের মধ্যে যে মেসেজটা আছে সেটাকে আলটিমেটলি প্রোটিনে রূপান্তরিত করে থাকে গিয়ে হচ্ছে এমআরএনএ থ্রু দিয়ে সেটা হয়ে থাকে। তো আমরা জানি যে এই ট্রান্সক্রিপশন এটা হয় গিয়ে হচ্ছে আরএনএ পলিমারেজ উৎসেচকের সাহায্যে। এই যে ট্রান্সক্রিপশন এটা হয় গিয়ে হচ্ছে আরএনএ পলিমারেজ উৎসেচকের সাহায্যে, এবং এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয় এটা হচ্ছে গিয়ে থ্রু ট্রান্সলেশন দ্যাট টেকস প্লেস ইন দ্য রাইবোসোম। ওকে, এই ব্যাপারটায় কারোর কোনো ডাউট আছে আমাকে একটু বলো তো। এই ব্যাপারটায় কারোর কোনো ডাউট আছে? না স্যার। ওকে, ফাইন। তাহলে কারণ এই জিনিসটা কিন্তু সব থেকে ক্রুশিয়াল, আমরা যে আজকে অলিগোনিউক্লিওটাইড ড্রাগ এই ব্যাপারটা বুঝবো, তাতে সব থেকে ক্রুশিয়াল হচ্ছে এই পোর্শনটা। হ্যাঁ, এবার আমরা জানি যে ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড হয়, এমআরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবং সেই এমআরএনএ রাইবোজোমে গিয়ে সেটার মেসেজ কনভার্টেড হয় ইনটু দ্য মেসেজ অফ দ্য প্রোটিন ইউজিং আদার অ্যাডাপ্টার মলিকিউলস লাইক টিআরএনএ। ওকে, এবার আমরা একটা জিনিস দেখি, দেয়ার আর মেনি জেনেটিক ডিসঅর্ডার।
জেনেটিক ডিসঅর্ডার মানে ব্যাপারটা কি, যে কোনো জিনের মধ্যে মিউটেশন হচ্ছে, জিনের মধ্যে মিউটেশন হওয়ার জন্য যে প্রোটিনটা তৈরি হচ্ছে সেই প্রোটিনটা হয় প্রপার ফাংশনাল প্রোটিন তৈরি হচ্ছে না, প্রোটিনটা মেবি প্রপার ফাংশনাল প্রোটিন তৈরি হচ্ছে না, বা কোনো টক্সিক প্রোটিন তৈরি হচ্ছে যেটা কিন্তু আমাদের সেলের ক্ষতি করে দিচ্ছে। বোঝাতে পারলাম? কোনো জিনের মধ্যে কোনো মিউটেশন হচ্ছে, দেখা যাচ্ছে এখনই প্রায় 4000 জেনেটিক ডিসঅর্ডার আছে। হ্যাঁ, এবারে এটা এই যে জেনেটিক ডিসঅর্ডার, দিস কুড লিড টু লাইক two kind of things. One is যে নন ফাংশনাল প্রোটিন তৈরি হচ্ছে, নন ফাংশনাল প্রোটিন তৈরি হওয়ার জন্য প্রোটিন প্রপারলি ফাংশন করতে পারছে না, so this is causing a disease because ultimately these proteins are the effector molecules. So if they don't function properly, it will cause a disease. আর কি হতে পারে? আর এটা হতে পারে যে প্রোটিন ফাংশনাল যেমনি হচ্ছে না, সেমনি এই জেনেটিক ডিসঅর্ডারের জন্য টক্সিক প্রোটিনস তৈরি হচ্ছে। এই যে টক্সিক প্রোটিনস তৈরি হচ্ছে, এই যে টক্সিক প্রোটিন, দিস ইজ अगेन হার্মিং দ্য সেল। আমাদের এই যে অলিগোনিউক্লিওটাইড ড্রাগ, এর উদ্দেশ্য হচ্ছে এই যে টক্সিক প্রোটিন প্রোডাকশন, এই জিনিসটাকে আটকানো। কিভাবে আমরা একটু দেখব। তাহলে আটকানো এইভাবে যেতে পারে যে আমি ডিএনএটাকে এমআরএনএ তে ট্রান্সক্রাইব হতে দিলাম না, বাট সেটা কি করে সম্ভব? কারণ ডিএনএ কে যদি আমি এমআরএনএ তে ট্রান্সক্রাইব না হতে দিই, তার মানে হচ্ছে যে আমাকে আরএনএ পলিমারেজকে ইনহিবিট করতে হবে। তোমরা জিজ্ঞেস করতে পারো, স্যার আরএনএ পলিমারেজের কোনো ইনহিবিটর নেই? অবশ্যই আছে। এরকম অনেক অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো আরএনএ পলিমারেজকে ইনহিবিট করে, যেমনি রিফাম্পিসিন। রিফাম্পিসিন ইজ অ্যান ইনহিবিটর অফ আরএনএ পলিমারেজ। বাট ওইভাবে যদি আমরা আরএনএ পলিমারেজকে ইনহিবিট করি, তাহলে প্রত্যেকটা জিনের ট্রান্সক্রিপশন আটকে যাবে। তো হোয়াট উই ক্যান ডু ইজ, যে যখন আমি এমআরএনএটা পেয়ে যাচ্ছি, এমআরএনএটা তো একটা স্পেসিফিক মলিকিউল, এই স্পেসিফিক মলিকিউলটাকে আমি প্রোটিনে কনভার্ট হতে দেব। আমার একটা জিন আছে এক্স, সেই জিনটা এক্স বলে একটা প্রোটিন তৈরি করে, কিন্তু এক্স জিনের থেকে যে এমআরএনএটা তৈরি হলো, সেই এমআরএনএটাকে যদি আমি কোনোভাবে ব্লক করে দিই, তাহলে প্রোটিন এক্স which is toxic to the cell and which causes a disease, সেই জিনিসটা তৈরি হবে না। আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রোটিনের প্রোডাকশনটাকে আটকানো, যদি এই প্রোটিনটা টক্সিক হয় এবং সেলের জন্য কোনো ডিজিজ কজ করে। এবার তোমরা বলবে যে স্যার একটু উদাহরণ দিন, এরকম কি হতে পারে? সব থেকে সহজ উদাহরণ হচ্ছে গিয়ে তোমার ভাইরাল প্রোটিন, ভাইরাল অঙ্কোপ্রোটিন, নর্মাল অঙ্কোপ্রোটিন। অঙ্কোপ্রোটিন কি না, অঙ্কোপ্রোটিন make us susceptible to cancer or even cause cancer. ঠিক আছে, what are oncoproteins? Oncoproteins make us susceptible to cancer or even cause cancer. তাহলে ধরো এই যে কোনো ভাইরাস আমাদের অ্যাটাক করেছে, ভাইরাস অ্যাটাক করে, আজকে এখন করোনার আবহে এই ব্যাপারটা আমরা সবাই অবগত, যে এই ধরনের ভাইরাস অ্যাটাক করে তখনই আমাদের শরীরকে এফেক্ট করতে পারবে যখন যে ভাইরাল প্রোটিনস গুলো সেগুলো সিনথেসিস হবে। সেগুলো সিনথেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইরাল রেপ্লিকেশন এন্ড ভাইরাল প্যাকেজিং। এই যে প্যাকেজিংটা হবে, নতুন ভাইরাস পার্টিকেলস যে সৃষ্টি হবে, তার জন্য কিন্তু ভাইরাল প্রোটিনস এর এক্সপ্রেশন খুব ইম্পর্টেন্ট, এন্ড অফেন দিস ভাইরাল প্রোটিন আর হার্মফুল টু আওয়ার সেল। আমরা জানি যে করোনা স্পাইক প্রোটিন, তোমাদের মধ্যে অনেকেই ভ্যাকসিন নিয়েছো, কেউ যদি কোভিশিল্ড ভ্যাকসিনটা নিয়ে থাকো, তাহলে জানবে যে এই যে কোভিশিল্ড ভ্যাকসিনটা, এর মধ্যে কিন্তু জাস্ট একটা অ্যাডিনোভাইরাল ভেক্টরে করোনার স্পাইক প্রোটিন যেটা আছে সেইটাকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে সেটার করসপন্ডিং ডিএনএ সেগমেন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই যে স্পাইক প্রোটিনটা, এটা যদি এক্সপ্রেসই না করতে পারে বা প্রোডাকশন না হয়, সেক্ষেত্রে কিন্তু করোনা আমাদেরকে ইনফেক্ট করতে পারবে না, কারণ ও ACE2 রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারবে না, ইনফেক্ট করতে পারবে। তাহলে এই ধরনের ভাইরাল প্রোটিন তার টক্সিক টু আওয়ার সেল।
তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার এ তো সেলের বাইরে থেকে ভাইরাস অ্যাটাক করছে, আপনার মধ্যে আমার মধ্যে অঙ্কোপ্রোটিনস আছে, যে অঙ্কোপ্রোটিনস গুলো ক্যান্সার কজ করে, যেমনি ধরো র্যাশ অঙ্কোপ্রোটিন কনভার্টেড হয়ে গেল, তাহলে আমি সেই অঙ্কোপ্রোটিনটাকে কিন্তু কি করব, আমি আটকানোর চেষ্টা করব। এই কিভাবে আটকানোর চেষ্টা করব না, অঙ্কোপ্রোটিনের করসপন্ডিং যে এমআরএনএ আছে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো। অঙ্কোপ্রোটিনের করসপন্ডিং যে এমআরএনএ আছে সেটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো। ধরো এইচআইভি ইনফেকশন কারো হয়েছে, তো এইচআইভি তখনই আর কি সাকসেসফুলি আর কি তোমার সেলসকে ইনহিবিট করবে বা ইনভেট করবে। আমরা জানি যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এইচআইভি ইনফেকশন, ইন্টিগ্রেজ ভেরি ইম্পর্টেন্ট ফর এইচআইভি ইনফেকশন। তাহলে ওই পার্টিকুলার প্রোটিনের করসপন্ডিং মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কিংবা ইন্টিগ্রেজের করসপন্ডিং যে এমআরএনএটা, সেই এমআরএনএটাকে যদি আমি কমপ্লিটলি ব্লক করে দিই তখন কিন্তু ওই প্রোটিনস গুলো তার এফেক্টিভিটিটা হারাবে। সেই এমআরএনএটাকে যদি আমি ব্লক করে দিই তখন কিন্তু ওই প্রোটিন গুলো, হ্যাঁ মানে তখন কিন্তু এইচআইভি তার এফেক্টিভিটি হারাবে, কারণ ওই প্রোটিন গুলো যেহেতু ব্লক হয়ে গেছে, ঠিক আছে, ওই প্রোটিনস গুলোকে যেহেতু আমি আর প্রোডাকশন হচ্ছে না, আমি এমআরএনএটাকে ব্লক করে দিয়েছি, যার জন্য ওই প্রোটিন গুলোর প্রোডাকশন আর হচ্ছে না। এবার ওই প্রোটিন গুলোর প্রোডাকশন যদি না হয় তখন কিন্তু এইচআইভি তার এফেক্টিভিটিটা হারাবে। So when I block the mRNA which actually produces reverse transcriptase or integrase important for the infectivity of HIV, সেই প্রোটিন গুলোর করসপন্ডিং এমআরএনএ কে যখন আমি ব্লক করে দিচ্ছি প্রোটিন গুলো কিন্তু আর তৈরি হচ্ছে না, এইচআইভি ইনফেক্টিভিটি হারাচ্ছে। আগেন ভাইরাল অঙ্কোজিনস আর দেয়ার, আমি জানি অনেক ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, রাউস সার্কোমা ভাইরাস, আমরা নামগুলোর থেকেই বুঝতে পারছি যে দে কজ ক্যান্সার, প্যাপিলোমা বা সার্কোমা ক্যান্সার অফ কানেকটিভ টিস্যু, ঠিক আছে, দে কজ ক্যান্সার। তো এই ধরনের ভাইরাসের ভাইরাল অঙ্কোজিনসকে আমরা ব্লক করতে পারি কিভাবে না, তারা অঙ্কোপ্রোটিন তৈরি করতে পারবে না, কারণ এমআরএনএটাকে আমরা টার্গেট করে ব্লক করে দেবো যাতে এই এমআরএনএটা আর প্রোটিনে কনভার্ট না হয়। ব্যাপারটা বোঝাতে পারছি? দেখো হ্যাঁ স্যার। এখানে কিন্তু নোট ফোটের কিছু, এখানে হচ্ছে গিয়ে তুমি যদি জিনিসটা বুঝে নাও আর এই প্রেজেন্টেশনটা যদি তোমার কাছে থাকে মোর দ্যান এনাফ, জাস্ট হয়তো টেকনোলজিটা আসবে বা কিভাবে হচ্ছে প্রিন্সিপালটা আসবে, এর বেশি তো এখানে কিছু নেই। অলিগোনিউক্লিওটাইড বা জিজ্ঞেস করবে হোয়াট আর অলিগোনিউক্লিওটাইড, তো এখানে কিন্তু জাস্ট একটু বুঝে নিতে হবে। দেখো সেই সেম জিনিসটা যেটা বলছিলাম, আমি কি করব, এই যে এমআরএনএটাকে ব্লক করার কথা বলছি যাতে এই ধরনের টক্সিক প্রোটিন বা হার্মফুল প্রোটিনস এর এক্সপ্রেশন না হয়, তার জন্য উই ক্যান ইউজ ডিএনএ ড্রাগ। ডিএনএ ড্রাগস কি? ডিএনএ ড্রাগস হচ্ছে এমন অলিগোনিউক্লিওটাইড মানে ছোট নিউক্লিওটাইড ফ্র্যাগমেন্ট যেটা গিয়ে ওই এমআরএনএটাকে বাইন্ড করবে। নাও দিস এমআরএনএ ইজ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এমআরএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ফলে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড এমআরএনএ কে আমি কিন্তু একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ যেটা এই এমআরএনএ এর কমপ্লিমেন্টারি সেটা দিয়ে বাইন্ড করাতে পারি। এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড এমআরএনএ কে আমি একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড, ওকে, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড বা একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ which is complementary to this mRNA সেটা দিয়ে কিন্তু বাইন্ড করাতে পারি। that is something I can do, okay? so আমি যে মুহূর্তে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড এমআরএনএ কে সিঙ্গেল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ দিয়ে বাইন্ড করাচ্ছি তখন কিন্তু ওটা একটা হাইব্রিড হয়ে যাচ্ছে, মানে পার্শিয়ালি ডাবল স্ট্র্যান্ডেড, কিছু জায়গায় ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যাচ্ছে। কেন না, এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড এমআরএনএ আছে, এবার আমি একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড অলিগোনিউক্লিওটাইড বা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ যেটা এইটার কমপ্লিমেন্টারি, এখানে এ থাকলে সেটাই টি আছে, এখানে জি থাকলে সেটাই সি আছে, হ্যাঁ এখানে ইউ থাকলে সেটাই এ আছে, এখানে সি থাকলে সেটাই জি আছে, এরকম একটা জিনিস দিয়ে বাইন্ড করা। যে মুহূর্তে ডাবল স্ট্যান্ডার্ড ও হয়ে গেল তখন কিন্তু আর রাইবোজোমের যে মেশিনারি ইনক্লুডিং টিআরএনএ এভরিথিং
ওখান থেকে আর প্রোটিন সিনথেসিস হবে না, ওই এমআরএনএটার থেকে আর প্রোটিন সিনথেসিস হবে না। ফর প্রোটিন সিনথেসিস উই নিড সিঙ্গল স্ট্র্যান্ডেড এমআরএনএ। যে মুহূর্তে ওটা একটা অলিগোনিউক্লিওটাইডকে বাইন্ড করে পার্সিয়ালি ডাবল স্ট্র্যান্ডেড হয়ে গেল, ওখান থেকে আর প্রোটিন সিনথেসিস হবে। দিস ইজ দ্য কনসেপ্ট এইবারে অফ ডিএনএ ড্রাগস বা অলিগোনিউক্লিওটাইড ড্রাগ। ঠিক আছে, যে মুহূর্তে ডিএনএ বা অলিগোনিউক্লিওটাইড গিয়ে বাইন্ড করছে ওই এমআরএনএ কে, সেখান থেকে ওটা পার্সিয়ালি ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যাচ্ছে, ফলে কোনো টক্সিক প্রোটিন তৈরি হচ্ছে না, ফলে কোনো ডিজিজ কজ হচ্ছে না। এইবারে এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটাকে বলা হয় গিয়ে হচ্ছে অ্যান্টিসেন্স টেকনোলজি। অ্যান্টিসেন্স কেন না, আমরা সবাই জানি, আমরা পড়েছি ডিউরিং দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন, there is a sense strand, there is a antisense strand। এখানে অ্যান্টিসেন্স মানে এই ব্যাপারটাকেই বোঝানো হচ্ছে যে তোমার যে আরএনএ স্ট্র্যান্ডটা আছে, এমআরএনএ স্ট্র্যান্ডটা আছে, যেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে, তোমার যে এমআরএনএ স্ট্র্যান্ডটা আছে যেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে, সেই এমআরএনএ স্ট্র্যান্ডের একটা অ্যান্টিসেন্স মানে কমপ্লিমেন্টারি নিউ অলিগোনিউক্লিওটাইড বা শর্ট ডিএনএ ফ্র্যাগমেন্ট পাঠিয়ে, সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ, অফকোর্স সিঙ্গল স্ট্র্যান্ডেড ডিএনএ পাঠিয়ে তুমি সেই আরএনএ স্ট্র্যান্ডটাকে ব্লক করছো, যার জন্য ওই কমপ্লিমেন্টারি যে জিনিসটাকে তুমি পাঠাচ্ছ সেটাকে অ্যান্টিসেন্স বলা হচ্ছে। We know the sense strand and the antisense strand. So mRNA, ঠিক আছে, this is considered as the sense strand। ঠিক আছে, mRNA মানে যেটাকে আমরা ধরো যদি সেন্স স্ট্র্যান্ড হিসেবে ভাবি, তাহলে সেটার অপোজিট মানে যেখান থেকে আমার অ্যাকচুয়ালি প্রোটিনের যে মেসেজটা সেটা এনকোডেড হচ্ছে, তাহলে সেটার অপোজিট আমি যে অলিগোনিউক্লিওটাইডটা পাঠাচ্ছি বা ডিএনএ ফ্র্যাগমেন্টটা পাঠাচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য অ্যান্টিসেন্স। ওকে, যার জন্য এই ব্যাপারটাকে অ্যান্টিসেন্স টেকনোলজি বলে। এবারে বিভিন্ন ভাবে এটা করা যায়, অলিগোনিউক্লিওটাইড ইউজ করে, রাইবোজাইম ইউজ করে, আরএনএআই ইউজ করে, কিংবা এলএনএ, সেনা ইত্যাদি ইউজ করে। We are interested for our syllabus about this oligonucleotide, যে অলিগোনিউক্লিওটাইড ইউজ করে কিভাবে করা হয়। তো অ্যান্টিসেন্স আরএনএআই কিছুই না, আরএনএআই হচ্ছে গিয়ে এইটুকু একটু বলে দিই, সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স। আই স্ট্যান্ড ফর ইন্টারফিয়ারেন্স। এটা হচ্ছে ইন্টারফিয়ারেন্স আরএনএ টেকনোলজি, যেখানে আর কিছুই করা হয় না, আরেকটা আরএনএ স্ট্র্যান্ড সিনথেসাইজ করা হয় which is complementary to the mRNA। তো তখন একটা আরএনএ হাইব্রিড তৈরি হয়, ঠিক আছে, which is further degraded by there are enzymes। ARC বলে একটা জিনিস আছে, ডাইসার বলে একটা এনজাইম আছে। তো ফরগেট অ্যাবাউট দিস ড্রসা, তারপরে ডাইসার, এগুলোর ব্যাপারে ভুলে যাও, ঠিক আছে, একটা কমপ্লেক্স আছে। তো ফরগেট অ্যাবাউট দ্যাট, বাট দিস ইজ দ্য আরএনএআই টেকনোলজি, ইন্টারফিয়ারেন্স আরএনএ টেকনোলজি, যেখানে আরেকটা আরএনএ molecule which is complementary to the existing mRNA ডিজাইন করা হয়, যে ফর্ম আ RNA হাইব্রিড। এন্ড এই হাইব্রিডটা তৈরি হওয়ার পর কি হয়, যে তোমার আর আরএনএ থেকে কোনোভাবেই ট্রান্সলেশন সম্ভব নয় প্রোটিনে, এন্ড ডাইসার এন্ড দেয়ার ইজ আ কমপ্লেক্স হুইচ বেসিক্যালি ডিগ্রেডস দ্যাট RNA। ঠিক আছে, এইবারে এই অ্যান্টিসেন্স টেকনোলজির কিন্তু আরো অনেক ইউজ আছে। আদার দ্যান প্রিভেন্টিং দ্য ডিজিজেস কজড বাই টক্সিক প্রোটিন, আমরা কিন্তু জিন ফাংশন, একটা পার্টিকুলার জিন কি ফাংশন করছে সেটাও কিন্তু এর সাহায্যে স্টাডি করতে পারি। কেন না, আমি যদি এমআরএনএটাকে ব্লক করে দিই, তার মানে আই এম ব্লকিং দ্য নর্মাল ফাংশন অফ দ্য জিন। The normal function of the gene is manifested by the function of the protein, effector protein. So if I block the mRNA, then I disallow the formation of the effector protein. Okay, if I block the mRNA, then I disallow the formation of the effector protein. In that case, the manifestation of the effect of the gene is not possible. তো আমরা জিন ফাংশন স্টাডি করতে পারি। ফর এক্সাম্পল, একটা জিন আছে, যে জিনটা আর কি, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এরকম রিয়েল এক্সাম্পল না, লম্বা হওয়ার জন্য এসেন্সিয়াল কোন একটা গাছের মধ্যে, ধরো পি প্লান্ট, মটর গাছ আমরা সবাই পড়েছি, তাতে লম্বা হওয়ার জন্য এসেন্সিয়াল। এবারে এই জিনটা ক্যাপিটাল টি আমরা জানি লম্বা হওয়ার জন্য, ক্যাপিটাল টি স্মল টি, টু অ্যালিল অল্টারনেটিভ ফর্মস অফ দ্য জিন। এবারে সামহাউ এই জিনটা একটা প্রোটিন কোড করে, কিন্তু আমি এই ধরনের অ্যান্টিসেন্স টেকনোলজি ইউজ করে প্রোটিনটা কোড করতে দিলাম না।
তখন আমি কি দেখছি যে গাছটা লম্বা হচ্ছে। তার মানে আমি বুঝতে পারছি যে ওই যে জিনটা যেটা ক্যাপিটাল টি স্মল টি ফর্মে আছে, বা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি বা স্মল টি ফর্মে আছে, সেটার কাজ হচ্ছে গাছের হাইট বাড়ানো। তাই জন্য যে মুহূর্তে ওই জিনটা যে প্রোটিনটাকে কোড করছে সেটাকে আমি অ্যান্টিসেন্স টেকনোলজি দিয়ে তৈরি হতে দিচ্ছি না এমআরএনএ স্টেজে ব্লক করে, তখন আর গাছের হাইট বাড়ছে না। তো এইভাবে আমরা কিন্তু জিন ফাংশন অবশ্যই আবিষ্কার করতে পারি ইউজিং অ্যান্টিসেন্স টেকনোলজি। এছাড়া যে বিভিন্ন ডিজিজ আছে সেখানে তো কিছু ট্রিটমেন্ট কিভাবে ইউজ করা হয় আমি বলছি এখন, ঠিক আছে? এই সেম কথাটা যে কিভাবে অ্যান্টিসেন্স টেকনোলজি ইউজ করা হয় না, এমআরএনএ যে ইনস্ট্রাকশন গুলো আছে সেগুলো রাইবোজোমে প্রেজেন্ট করতে দেবে না, কারণ রাইবোজোম তখনই প্রোটিন সিনথেসিস করতে পারবে এমআরএনএ থেকে যখন সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়। ডাবল স্ট্র্যান্ডেড এমআরএনএ কে রাইবোজোম কখনোই ডিকোড করে প্রোটিন তৈরি করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, ডাবল স্ট্যান্ডার্ড এমআরএনএ ইজ অফেন প্রোন টু ডিগ্রেডেশন, যেটা আমি বললাম ডাইসার একটা এনজাইম বা এআরসি একটা কমপ্লেক্স যেটা ওটাকে নষ্ট করে দেয়। এছাড়াও আমি এক্ষুনি আসবো যে আরএনএজ এইচ বলে একটা এনজাইম আছে, আরএনএজ এইচ, যে এনজাইমটা কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এবং ডিএনএ কমপ্লেক্সকে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ সঙ্গে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ মানে আরএনএ ডিএনএ হাইব্রিড যেটা, সেই আরএনএ ডিএনএ হাইব্রিডকে কেটে নষ্ট করে দেয়। ঠিক আছে? এইবার এই যে অ্যান্টিসেন্স ড্রাগ এগুলো অফেন কেমিক্যালি মডিফাইড হয়, মানে আমি যে কমপ্লিমেন্টারি অলিগোনিউক্লিওটাইড ফ্র্যাগমেন্টটা পাঠাচ্ছি কেমিক্যালি মডিফাইড হয়। কেন কেমিক্যালি মডিফাইড হয়? কারণ সেলের মধ্যে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড অলিগোনিউক্লিওটাইড উইচ ইজ লিনিয়ার পাঠানো খুব ডিফিকাল্ট। সিঙ্গেল স্ট্যান্ডার্ড অলিগোনিউক্লিওটাইড উইচ ইজ লিনিয়ার এটা সেলের মধ্যে পাঠানো খুব ডিফিকাল্ট, কারণ দ্যাট উইল বি ডিগ্রেডেড, সেটা ডিগ্রেড হয়ে যাবে বাই ডিফারেন্ট এনজাইম নিউক্লিয়াসেস প্রেজেন্ট উইদিন দ্য সেল। সেলের মধ্যে এত নিউক্লিয়াস আছে, তুমি যদি কোনো সিঙ্গেল স্ট্যান্ডার্ড অলিগোনিউক্লিওটাইড ওইভাবে সেলের মধ্যে ঢুকিয়ে দাও, সেটা নিজের জায়গায় পৌঁছে এমআরএনএ এর সঙ্গে হাইব্রিড তৈরি করার আগে সেলের নিউক্লিয়াস সেটাকে ডিগ্রেড করে যাবে। যার জন্য, ঠিক আছে, ইউজুয়ালি কেমিক্যাল মডিফিকেশন করা হয়, এবং অনেক সময় যে নর্মাল বেসিস থাকে তার কিছু অ্যানালগ বেসিসও দিয়ে দেওয়া হয়। এক মিনিট জল খেয়ে নিই। যাতে আর কি ওই ডিগ্রেডেশনটা পসিবল না হয়। তাহলে অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড মডিফাইডও হতে পারে, আনমডিফাইডও হতে পারে। অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড মডিফাইডও হতে পারে, আনমডিফাইডও হতে পারে। ঠিক আছে? এবার কি কি হতে পারে? একটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, it could be a single stranded DNA, it could be a RNA, or it could be their analog, মানে single stranded DNA বা RNA কোনো analog হতে পারে। ঠিক আছে? মডিফাইড বা আনমডিফাইড, বা ইউজুয়ালি মডিফাইড হলে কি সেলুলার নিউক্লিয়াস অ্যাটাকটা ওটা প্রিভেন্ট করতে পারে। বাট দিস অলিগোনিউক্লিওটাইড could be single stranded DNA or RNA or their analog। মোটামুটি 13 থেকে 25 নিউক্লিওটাইড, মানে 13 থেকে 25 বেস যাকে আমরা বলতে পারি। লং লং হয়, মানে এটা সাইজ হয় গিয়ে হচ্ছে 13 থেকে 25 নিউক্লিওটাইড। আর এমন ভাবে ডিজাইন করা থাকে যে একটা স্পেসিফিক রিজিয়ন অফ এমআরএনএ তে গিয়ে ওটা হাইব্রিডাইজ করবে বাই ওয়াটসন ক্রিক বাইন্ডিং। ওয়াটসন ক্রিক বাইন্ডিং মানে আর কিছু না, ওয়াটসন ক্রিক বাইন্ডিং মানে হচ্ছে AUGC বা আরএনএ তে AUGC, এটাকে আমরা বলি ওয়াটসন ক্রিক বাইন্ডিং। এছাড়াও অনেক ডিফারেন্ট টাইপস অফ বাইন্ডিং আছে, বাট সেইগুলো এখানে ফলো করা হয় না। এরা স্পেসিফিক্যালি একটা রিজিয়নকে টার্গেট করে, যেখানে গিয়ে কিন্তু হাইব্রিডাইজ করে গিয়ে হচ্ছে এই ধরনের অলিগোনিউক্লিওটাইড গুলো। ওকে, ফাইন। তো এই এই যে টেকনিকটা আমরা ব্যবহার করছি এখানে কি না, ইউজুয়ালি শর্ট সেগমেন্ট অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ যখন আমরা ইউজ করি সেটাকে বলা হয় অলিগোডিঅক্সি নিউক্লিওটাইড। হ্যাঁ, অলিগোডিঅক্সি নিউক্লিওটাইড সেটাকে কিন্তু বলা হচ্ছে যখন আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড এসএসডিএনএ শর্ট সেগমেন্ট ব্যবহার করি। ওকে, এছাড়াও আমরা আরএনএও ব্যবহার করতে পারি। এই অলিগোডিঅক্সি নিউক্লিওটাইড কি করছে
না এরা দিস আর কমপ্লিমেন্টারি টু দ্য এমআরএনএ আর এমআরএনএ কে গিয়ে বাইন্ড করছে। ওকে, সি দিস ইজ দ্য ডায়াগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট। একটু দেখো, এই যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ তৈরি হলো, ঠিক আছে? এবারে এমআরএনএ কে এই ধরনের অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড ড্রাগ দিয়ে বাইন্ড করছে। এমআরএনএ কে এই ধরনের অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড ড্রাগ দিয়ে বাইন্ড করছে। দিস কাইন্ড অফ অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড ড্রাগ আর বাইন্ডিং টু দ্য এমআরএনএ। হ্যাঁ, what are these antisense oligonucleotide drugs? These could be fragments of single stranded DNA or RNA. This could be fragments of single stranded DNA or RNA. Bind যেই করছে সেই একটা হাইব্রিড হয়ে গেল। যেই মুহূর্তে হাইব্রিডটা হলো তখন কিন্তু আর ট্রান্সলেশন সম্ভব নয়, প্রোটিনটা তৈরি হচ্ছে না। And these antisense oligonucleotide drugs are short segments, 13 to 25 bases, could be modified or unmodified, and most importantly এরা কিন্তু they could be single stranded DNA or RNA or analog. এই অবধি কারোর কোনো ডাউট থাকলে আমায় বলো। আছে কারোর ডাউট? at least রেসপন্ড হ্যাঁ বা না, আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের। হ্যাঁ, না, ওকে। দেখো এই টেকনিকটা, এটা যে খুব রিসেন্ট টেকনিক তা কিন্তু নয়, ঠিক আছে? অলিগোনিউক্লিওটাইডের যে এই ধরনের একটা অ্যান্টিসেন্স এফেক্ট আছে এবং এ যে আটকে দিতে পারে ভাইরাল প্রোটিনের টক্সিক এফেক্ট, দিস ওয়াজ স্টাডিড ইন দ্য ইয়ার অফ 1970, আমাদের সবার জন্মের বহু বছর আগে, বাই জ্যামেকনিক অ্যান্ড স্টিফেনসন। জ্যামেকনিক অ্যান্ড স্টিফেনসন এরা 1970s এ এটা দেখিয়ে দিয়েছিলেন যে রাউট সার্কোমা ভাইরাস, দ্যাটস অলসো আ ক্যান্সার কজিং ভাইরাস, সেখানে কিন্তু এই যে এফেক্টটা এদের সেটাকে কিন্তু ব্লক করে দিতে পারে। মানে ওই ওই অঙ্কোপ্রোটিন ভি অঙ্ক যেটা আমরা বলি ভাইরাল অঙ্কোপ্রোটিন, সেটাকে কিন্তু ব্লক করে দেওয়া যায় ইউজিং দিস অ্যান্টিসেন্স টেকনোলজি, ঠিক আছে? এইবারে আমি যেটা বলছিলাম যে যখন একটা ডিএনএ আর আরএনএ হাইব্রিড তৈরি হয়, মানে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ একটা এমআরএনএ এর সাথে হাইব্রিড তৈরি করে, দ্যাট ইজ ডিগ্রেডেড বাই দ্য এনজাইম আরএনএজ এইচ। আরএনএজ এইচ বলে একটা এনজাইম আছে যেটা কিন্তু এই ধরনের হাইব্রিডকে ডিগ্রেড করে দেয়। ভেরি ওয়েল, আমরা এটাই চাইছিলাম যে ডিগ্রেড হয়ে যাক, কারণ ডিগ্রেড হলে আর প্রোটিন তৈরি হবে না। সব থেকে বড় এই ব্যাপারটা যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে তুমি চাইলে নক আউট করতে পারো বা নক ডাউন করতে পারো। তুমি বলবে স্যার এগুলোর মানে কি, বুঝলাম। নক আউট মানে হচ্ছে একটা জিনকে যখন তুমি কমপ্লিটলি তোমার যে জিনোম আছে সেখান থেকে কেটে বাদ দিও, তাহলে সেখান থেকে আর বিন্দুমাত্র কোনো প্রোটিন তৈরি সম্ভব নয়। নক ডাউন মানে হচ্ছে যখন তুমি সেটার এক্সপ্রেশনটা কমিয়ে দিচ্ছ। এই ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার আরএনএআই কিন্তু একটা জিনকে কেটে বাদ দিয়ে দিচ্ছে না, বাট সেটার এক্সপ্রেশনটা অনেকটা কমিয়ে দিচ্ছে, কারণ জিনটা জিনের জায়গাতেই রয়েছে, কিন্তু সেই জিনটার থেকে যে তোমার এমআরএনএটা তৈরি হচ্ছে সেই এমআরএনএটা কিন্তু প্রোটিন সংশ্লেষে সক্ষম হচ্ছে না, বা সক্ষম হচ্ছে কিন্তু হয়তো 99%ই হচ্ছে না, বিকজ 100টার মধ্যে 99টা এমআরএনএ কে তোমার যে অ্যান্টিসেন্স তুমি পাঠাচ্ছ সেটা বাইন্ড করছে এবং সেগুলোর ফাংশনকে আটকে দিচ্ছে, সেগুলোকে ডিগ্রেড করে দিচ্ছে। তাহলে এইখানে আমরা দেখি যে কমপ্লিট যদি আমি ফাংশন আটকাতে চাই সেটাও অনেকটা সম্ভব, নক আউট করা। আবার যদি আমার মনে হয় যে না আমি 50% কমাতে চাই, পুরো আটকানো আমার কোনো উদ্দেশ্য না, 50% আমি কমাতে চাই, সেটাও কিন্তু সম্ভব, কারণ আমার হাতে তো ড্রাগ, আমি কতটা পাঠাচ্ছি। ধরো 100টা এমআরএনএ মলিকিউল হয়েছে, আমি যদি 50টা অ্যান্টিসেন্স পাঠাই তাহলে 50টা এমআরএনএ মলিকিউল নষ্ট হয়ে গেল বা প্রোটিন তৈরি করতে পারলো না, বাকি 50টা প্রোটিন তৈরি করতে পারলো। তো দিস ইজ কল্ড নক ডাউন, মানে আমি এক্সপ্রেশনটা কমিয়ে দিলাম। কিন্তু এত সহজ একটা আইডিয়া সত্ত্বেও এই প্রসেসটার কিন্তু অনেক প্রবলেম আছে যেগুলোকে ওভারকাম করতে হবে ফর সাকসেসফুল অ্যাপ্লিকেশন। যেমন টার্গেট আরএনএ, যেখানে মানে তোমার এমআরএনএটা তো একটা বিশাল জিনিস, সেটা হয়তো 510
বেস পেয়ারের হলো কিংবা 900 বেস পেয়ারের হলো, তো আমাকে অলিগোনিউক্লিওটাইড তার মধ্যে একটা 25 বেস পেয়ারের রিজিয়ন এক্স্যাক্টলি সিলেক্ট করতে হবে যেখানে গিয়ে আমার অলিগোনিউক্লিওটাইডটা বা অ্যান্টিসেন্স যে ড্রাগটা আছে সেটা বাইন্ড করবে। হ্যাঁ, একটা অনেক বড় এমআরএনএ কিন্তু তৈরি হয়, তার মধ্যে কিন্তু ওই 13 থেকে 25 ওই বেস পেয়ারের একটা রিজিয়ন সিলেক্ট করতে হবে যেখানে আমার ড্রাগটা গিয়ে বাইন্ড করবে, এবং কমপ্লিমেন্টারি এবং স্পেসিফিক হতে হবে। এরকম যেন না হয় আমি যে অলিগোনিউক্লিওটাইড ড্রাগটা ডিজাইন করলাম সেটা যে কোনো এমআরএনএ তে গিয়ে বাইন্ড করে কাজের যে এমআরএনএ গুলো অত্যন্ত এসেনশিয়াল, যে প্রোটিন গুলো অত্যন্ত এসেনশিয়াল আমার সেলের জন্য, যে এমআরএনএ বা যে প্রোটিন গুলো অত্যন্ত এসেনশিয়াল আমার সেলের জন্য, সেগুলোর অ্যাক্টিভিটিকে ব্লক করে দিচ্ছে, তাহলে কিন্তু বিশাল বড় চাপ। কাজের জিনিসকে যদি ব্লক করে দেয় তাহলে কিন্তু বিশাল বড় চাপ, তাহলে সেইটা কিন্তু হতে দেয়া যাবে না। ওকে, so it has to be specific for that, হ্যাঁ, ইয়ে for that পার্টিকুলার এমআরএনএ যেটাকে তুমি ব্লক করতে চাইছো, এবং এক্সাক্ট একটা টার্গেট সাইট কিন্তু বানাতে হবে। দ্বিতীয় যেটা বলছিলাম যে এগুলোকে প্রোটেক্ট করতে হবে নিউক্লিয়াস অ্যাটাক। সেলের মধ্যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড অলিগোনিউক্লিওটাইড ড্রাগস আর ভেরি প্রোন টু নিউক্লিয়াস অ্যাটাক। বাই দ্য টাইম ওটা গিয়ে বাইন্ড করছে তোমার ইয়েকে, এমআরএনএ কে, তার আগে সেলুলার নিউক্লিয়াস ওটাকে কেটে কেটে উড়িয়ে দেবে। এবং এই ধরনের অলিগোনিউক্লিওটাইড ড্রাগ কে সেল আপটেক করবে এবং ঠিকঠাক ইন্ট্রাসেলুলার লোকালাইজেশন হবে, মানে ঠিকঠাক জায়গায় সেটা গিয়ে পৌঁছবে সেলের মধ্যে যেখানে এমআরএনএ মলিকিউলটা আছে, মানে নিউক্লিয়াসে গিয়ে পৌঁছলো, বা ধরো নিউক্লিয়াস থেকে ট্রান্সপোর্ট হচ্ছে wherever, এক্সাক্ট ইন্ট্রাসেলুলার যে জায়গায় এমআরএনএ মলিকিউলটা আছে সেই জায়গায় গিয়ে পৌঁছে সেটা হাইব্রিড তৈরি করবে, এটাও কিন্তু অনেকটা চান্সের ব্যাপার এবং আর্ট রাদার দ্যান সায়েন্স। কারণ এটা বুঝতে হবে যে এটা কোনো একটা কিন্তু লিপিড নয় যেটা সেল মেমব্রেনের সঙ্গে ফিউজ করে খুব ইজিলি আপটেকেন হয়ে গেল। দিস ইজ আ অলিগোনিউক্লিওটাইড যেটার মধ্যে কিন্তু একটা চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। তো এইটাকে একটা সেল লিপিড মেমব্রেনের থ্রু দিয়ে পাস করিয়ে এক্সাক্ট জায়গায় ডেলিভার করানো এবং হাইব্রিড তৈরি করা, দ্যাট ইজ অলসো আ চ্যালেঞ্জ, যার জন্য কিছু কেমিক্যাল মডিফিকেশন কিন্তু দরকার যাতে এটা একটু স্টেবল হয়, মানে এদের আপটেকটা প্রপারলি হয় সেলে and they are not degraded by intracellular nucleus। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে অলিগোনিউক্লিওটাইড ড্রাগ গুলো আছে তাদের ফসফোডাইএস্টার ব্যাকবোনকে মডিফাই করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে কিছু ফসফোডাইএস্টার ব্যাকবোন অ্যানালগ ইউজ করে, যাতে আর কি এই নিউক্লিয়াস অ্যাটাকটা, কারণ নিউক্লিয়াসটা তো ফসফোডাইএস্টার ব্যাকবোনকেই অ্যাটাক করে, এই নিউক্লিয়াস অ্যাটাকটাকে একটু কমানো যায়। দু ধরনের মেকানিজম আছে যার সাহায্যে এই অলিগোনিউক্লিওটাইড ড্রাগ এমআরএনএ কে ধ্বংস করে দেয় বা আটকে দেয়। একটা হচ্ছে আরএনএ বেস ডিপেন্ডেন্ট অলিগোনিউক্লিওটাইড ডিগ্রেডেশন, যেটা আমি বলছিলাম যে আমি যদি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ এর একটা হাইব্রিড করি, ডিএনএ আরএনএ হাইব্রিড, সেটাকে কিন্তু আরএনএ বেস ডিগ্রেড করে দিচ্ছে। সো দিস ইজ কল্ড আরএনএ বেস ডিপেন্ডেন্ট ডিগ্রেডেশন আর কি অলিগোনিউক্লিওটাইড। আরএনএ বেস ডিপেন্ডেন্ট অলিগোনিউক্লিওটাইড হচ্ছে এমন একটা অলিগোনিউক্লিওটাইড যেটা কিন্তু এমআরএনএ এর সঙ্গে বাইন্ড করার পর সেটাকে আরএনএ বেস কেটে দেয়। আরেকটা কি, স্টেরিক ব্লকার অলিগোনিউক্লিওটাইড। ঠিক আছে, এটা কি করে, এই ধরনের স্টেরিক ব্লকার, স্টেরিক মানে হচ্ছে একটা স্থান, একটা জায়গাকে গিয়ে সেখানটা ঘিরে দাঁড়িয়ে থাকে, ফলে ব্লক করে দেয়। তাহলে চিপকো মুভমেন্ট, আমি গাছটাকে জড়িয়ে আছি, তাহলে আমি গাছটা কাটতে দেবো না, কারণ আমি গাছটাকে চারদিকে যদি জড়িয়ে থাকি তাহলে আমাকে না কেটে কিন্তু গাছটাকে কাটা সম্ভব নয়। এইভাবে স্টেরিক ব্লকার অলিগোনিউক্লিওটাইডস কাজ করে। কিভাবে এরা ফিজিক্যালি প্রিভেন্ট করে আর ইনহিবিট করে, হ্যাঁ, দ্য প্রোগ্রেশন অফ স্প্লাইসিং। আমরা জানি যে ইউক্যারিওটিক সেলে কিন্তু হেটেরোনিউক্লিয়ার আরএনএ তৈরি হয় যার মধ্যে ইন্ট্রন এক্সন দুটোই থাকে। সেই হেটেরোনিউক্লিয়ার আরএনএ বা এই ধরনের হেটেরোনিউক্লিয়ার আরএনএ যাতে ইন্ট্রন এক্সন আছে, সেটা স্প্লাইসিং এর পর কিন্তু আমার ফাংশনাল এমআরএনএ তৈরি হচ্ছে, ইন্ট্রন গুলো বেরিয়ে যাচ্ছে, এক্সন গুলো ঘুরে যাচ্ছে। তো এই ধরনের স্টেরিক ব্লকার অলিগোনিউক্লিওটাইড কি করে, ওই স্প্লাইসিংটা হতে দেবে না, এইচএন আরএনএ বা হেটেরোনিউক্লিয়ার আরএনএ স্প্লাইসিং হতে দেবে না, ফলে ওই ধরনের ইন্ট্রন বেরিয়ে গিয়ে এক্সন জুড়ে যাওয়ার ব্যাপার এবং ফাংশনাল
এমআরএনএ তৈরি হওয়ার ব্যাপারটাও সম্ভব নয়, আর ট্রান্সলেশনও সম্ভব নয়, বা প্রোটিন সিনথেসিসও সম্ভব নয়। ইউজুয়ালি এই ফার্স্ট জেনারেশন অ্যান্টিসেন্স, সেকেন্ড জেনারেশন ইত্যাদিতে আমি যাচ্ছি না, বাট তোমরা এইটুকু মনে রাখবে যে এই যে আরএনএস এইচ ডিপেন্ডেন্ট অলিগোনিউক্লিওটাইড, যে অলিগোনিউক্লিওটাইড গুলো ডিএনএ আরএনএ হাইব্রিড তৈরি করছে এবং আরএনএস এইচ ভেঙে দিচ্ছে, দিস আর ফার্স্ট জেনারেশন অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড। এগুলোকে আমরা বলছি ফার্স্ট জেনারেশন অ্যান্টিসেন্স অলিগোনিউক্লিওটাইড। ইন জেনারেল এরকম বলা হয়ে থাকে। আর এরা কিন্তু এইচআইভি, যে আমাদের যে এইডস, যেটা সেই এইডস এর যে ভাইরাসটা, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, সেটার ইনহিবিশনের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। আর এই যে টেকনোলজিটা স্টেরিক ব্লকার অলিগোনিউক্লিওটাইড, যেটা স্প্লাইসিং আটকে দিচ্ছে, হ্যাঁ, বা ট্রান্সলেশনাল মেশিনারিকে আটকে দিচ্ছে, যার জন্য একটা এইচএনআরএনএ এমআরএনএ তে কনভার্ট হতে পারছে না, স্প্লাইসিং আটকে দিল, বা অন্য ট্রান্সলেশনাল মেশিনারিকে আটকে দিল, সেই ধরনের স্টেরিক ব্লকার অলিগোনিউক্লিওটাইড কিন্তু ইউজ হয় অ্যাজ সেকেন্ড জেনারেশন অ্যান্টিসেন্স টেকনোলজি। সেই ধরনের স্টেরিক এইটা কিন্তু ইউজ হয় অ্যাজ সেকেন্ড জেনারেশন অ্যান্টিসেন্স টেকনোলজি। ঠিক আছে, মানে এটা ইন জেনারেল আমি বলছি। সো এই যে এখানে অনেক উদাহরণ আছে, বাট এই যে দেখো, দ্য সেকেন্ড জেনারেশন অলিগোনিউক্লিওটাইডস আর রেজিস্ট্যান্ট টু ডিগ্রেডেশন বাই সেলুলার নিউক্লিওটাইড। হ্যাঁ, মানে এই সেকেন্ড জেনারেশন কিন্তু এরা কিন্তু মডিফাইড এমন ভাবে যে আর সেলুলার নিউক্লিয়াস এদের নষ্ট করতে পারে না, এন্ড হাইব্রিডাইজ স্পেসিফিক্যালি টু দেয়ার টার্গেট এমআরএনএ উইথ হায়ার অ্যাফিনিটি। হ্যাঁ, অনেক বেশি অ্যাফিনিটির সঙ্গে ইউজ হয়। হাউএভার সাচ antisense effects result from RNA H independent mechanism, মানে ফার্স্ট টাইম যেমনি আরএনএস এইচ ডিপেন্ডেন্ট ছিল, আরএনএস এইচ ডিগ্রেড করে দিচ্ছিল। আবার আমরা এই পুরোনো স্লাইডটায় চলে আসি। ফার্স্ট এর ক্ষেত্রে যেমনি আরএনএস এইচ ডিপেন্ডেন্ট ছিল, ডিএনএ আরএনএ হাইব্রিডটাকে আরএনএস এইচ পুরো নষ্ট করে দিচ্ছিল, সেকেন্ড জেনারেশনে কি হচ্ছে যে অনেক স্টেবল মডিফাইড অলিগোনিউক্লিওটাইড, যেগুলো কিন্তু এই ধরনের ব্লক করছে, স্প্লাইসিং ব্লক করে দিচ্ছে, ট্রান্সলেশন মেশিনারিকে ব্লক করে দিচ্ছে। ওকে, so these are two different mechanisms by which this antisense drugs বা antisense oligonucleotides perform their function actually. তো আমি পুরো স্লাইড দিয়ে দিচ্ছি তোমাদের, এখানে আরো অনেক স্লাইড আছে, বাস প্রথম 16টা স্লাইড পড়লে তোমাদের পরীক্ষার জন্য মোর দ্যান এনাফ। ওকে, কারুর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, 1 মিনিট আর বাকি আছে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। তাহলে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে, লেট মি স্টপ দিস।